হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা মডার্ন পিরিয়ডের সেকেন্ড ক্লাসে চলে এসেছি। আমরা অলরেডি মডার্ন পিরিয়ডের উপর একটা ক্লাস করেছি। আজকে হচ্ছে এটা আমাদের মডার্ন পিরিয়ডের উপর সেকেন্ড ক্লাস। এখানে আমরা কি করব? এখানে আমরা ইন্টার ওয়ার ইয়ার্স মানে দুটো বিশ্বযুদ্ধ, একটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, একটা ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, যেটা 1914 থেকে একবার 1945 টোটাল যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে আমরা কি করব আজকে ডিসকাস করব। আজকে আমরা কি কি দেখব? এই পিরিয়ডের ব্যাকগ্রাউন্ড জানবো, এই পিরিয়ডের লিটারেচার জানবো, এই পিরিয়ডের যে সমস্ত ইম্পর্টেন্ট রাইটার্স গুলো আছেন তাদেরকে জানবো। তো বুঝতেই পারছো এটা একটা অনেক বড় ক্লাস হতে চলেছে, মানে ম্যারাথন ক্লাস হতে চলেছে। আজকের এই ক্লাসটা ভালো করে করো, কারণ মডার্ন পিরিয়ড আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা ইম্পর্টেন্ট পিরিয়ড। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে সবাইকে হ্যালো, আশা করছি সবাই ভালো আছো। সবাই এই লকডাউনের মধ্যেও, এই করোনা প্যান্ডামিকের মধ্যেও পড়াশোনা করার চেষ্টা করছো। তো দেখো আমাদের এখন অনলাইনটাই মিডিয়াম হয়ে গেছে পড়াশোনা করার, তো আমাদের এই অনলাইনের মাধ্যমেই পড়াশোনা করতে হবে। তো চলো আজকের আমরা ক্লাস শুরু করি আমাদের ইন্টার ওয়ার ইয়ার্স মানে মডার্ন পিরিয়ডের আমাদের সেকেন্ড ক্লাস। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই যে মডার্ন পিরিয়ড মানে যেটাকে আমরা বলছি দ্য ইন্টার ওয়ার ইয়ার্স, বা এটার একটা নাম হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড। তো দেখো জর্জিয়ান পিরিয়ড এই রাজার নাম অনুযায়ী নাম হয়েছে জর্জিয়ান পিরিয়ড। তো এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা বেসিক্যালি 1914 থেকে 1945 মানে 1914 থেকে 1945 দুটো বিশ্বযুদ্ধ, তার যে অন্তর্বর্তী সময়, সেটাকে আমরা বলছি দ্য ইন্টার ওয়ার ইয়ার্স। তো চলো আমরা এক এক করে এই পিরিয়ডের টোটালটাকে অ্যানালাইসিস করে নিই এবং টোটালটাকে জেনে নিই। তো দেখো, প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে কি? ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো দেখো, যে কোনো পিরিয়ড জানতে হলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে জানতে হবে। তো চলো আমরা এই পিরিয়ডের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। এই পিরিয়ডের ব্যাকগ্রাউন্ডে আমরা প্রথমে কি পাচ্ছি, যে এই পিরিয়ডে আমরা তিনটে রাজাকে দেখতে পাচ্ছি। এই পিরিয়ডে ইংল্যান্ডকে শাসন করেছিল তিনজন রাজা। প্রথমে কে? প্রথমে হচ্ছে জর্জ দ্য ফিফথ, যিনি 1910 থেকে 1936 অব্দি। তারপর কে? এডওয়ার্ড দ্য এইট, যিনি জুন 1936-এ কিং হয়েছিলেন, বাট অ্যাবডিক্টেড হয়েছিলেন ডিসেম্বর 1936, মানে খুব কম কয়েক মাস মাত্র তিনি রাজা হিসাবে ছিলেন। তারপর আবার কে রাজা হলেন? জর্জ দ্য সিক্স, যিনি 1936 থেকে 1952 অব্দি রাজা হয়েছিলেন। তো দেখো, জর্জ দ্য ফিফথ এবং জর্জ দ্য সিক্স রাজা হওয়ার জন্য এই পিরিয়ডটাকে জর্জিয়ান পিরিয়ডও বলা হয়ে থাকে। তো দেখো, আমরা রাজাদের পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট ব্যাকগ্রাউন্ডে চলে যাই। নেক্সট ব্যাকগ্রাউন্ডে কি পাচ্ছি আমরা? নেক্সট ব্যাকগ্রাউন্ডে পাচ্ছি, দেখো এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা টোটালি দুটো ওয়ার্ল্ড ওয়ার দিয়ে তৈরি হয়েছে। একটা ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী ইফেক্ট হচ্ছে আরেকটা ওয়ার্ল্ড ওয়ার। তো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেটা হয়েছিল 1914 থেকে 1919 অব্দি। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেটা 1939 থেকে 1945 অব্দি। তাহলে এই দুটো ওয়ার্ল্ড ওয়ার কিন্তু এই লিটারেচারের ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তো চলো আমরা ওয়ার্ল্ড ওয়ার পেয়ে গেলাম, আমরা এরপর থার্ড পয়েন্টে চলে যাই। থার্ড পয়েন্টে কি দেখতে পাচ্ছি আমরা? থার্ড পয়েন্টে দেখতে পাচ্ছি, দেখো ইংল্যান্ডে এই সময় একটা স্ট্রাইক হয়েছিল। কি হয়েছিল? স্ট্রাইক মানে বন্ধ, যেটা হয়েছিল 1926-এ। এটাকে বলা হয় দ্য জেনারেল স্ট্রাইক অফ 1926। এই স্ট্রাইকটাকে কে ডেকেছিল? ট্রেডস ইউনিয়ন কংগ্রেস বা টিইউসি। এই টিইউসি ইংল্যান্ডে এই স্ট্রাইকটা ডেকেছিল। কেন ডেকেছিল? সেই সময়কার যারা কোল মাইনার, এবং এই কোল মাইনারদের যে কন্ডিশন, তাদের যে কন্ডিশন খুবই বাজে ছিল, তো তাদের কন্ডিশনটা যাতে একটু বেটার হয়, সেই বেটারমেন্টের জন্য কিন্তু এই স্ট্রাইক ডাকা হয়েছিল। এবং এই স্ট্রাইক 9 দিনের স্ট্রাইক হয়েছিল ইংল্যান্ডে। কত থেকে কত অবধি? 4 মে থেকে 12 মে 1926। তাহলে 4 মে থেকে 12 মে 1926 সালে এই জেনারেল স্ট্রাইক হয়েছিল, যেটা ট্রেডস ইউনিয়ন কংগ্রেস বা টিইউসি ইংল্যান্ডে ডেকেছিল। 3 নম্বর হিস্ট্রিক্যাল পয়েন্টে আমরা এটা পেয়ে গেলাম। আমরা 4 নম্বরে কি পাচ্ছি দেখো? 4 নম্বরে আমরা পাচ্ছি, দেখো এই পিরিয়ডটাতে আমরা মরাল এবং স্পিরিচুয়াল ডেকাডেন্স মানে মানুষের নৈতিক এবং যে আধ্যাত্মিক যে পতন, সেই নৈতিক এবং আধ্যাত্মিক অধঃপতন কিন্তু এই পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পিরিয়ডে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল, যে অ্যাটমসফিয়ারটাকে আমরা কি বলতে পারি? অ্যাটমসফিয়ার অফ হাসল অ্যান্ড রেস্টলেসনেস, মানে টোটালি একটা চারিদিকে হাসল এবং রেস্টলেসনেস সিচুয়েশন তৈরি হয়েছিল এই পিরিয়ডে। এবং এই পিরিয়ড আমাদের মরাল এবং স্পিরিচুয়াল ডেকাডেন্স এই পিরিয়ডে আমরা দেখতে পেয়ে যাই। দেখো আমরা এই চারটে ব্যাকগ্রাউন্ডে পয়েন্ট পেয়ে গেলাম। আমরা এরপর ব্যাকগ্রাউন্ডের পর চলে যাব, এরপর আমরা লিটারেচারে চলে যাব।
তো দেখো আমরা লিটারেচারে কি দেখছি, তো আমরা দেখছি দেখো এই যে পিরিয়ডের লিটারেচার যেটা ইন্টার ওয়ার ইয়ার্স, এই লিটারেচারকে বেসিক্যালি চারটে গ্রুপে ভাগ করতে পারি আমরা। আমরা আমাদের সুবিধার জন্য চারটে গ্রুপে ভাগ করে নিয়েছি। কি কি সেই চারটে গ্রুপ? একটা হচ্ছে নভেলিস্ট বা নভেলস, সেকেন্ড হচ্ছে পোয়েটস এবং পোয়েট্রি, থার্ডে হচ্ছে ড্রামাটিস্ট এবং ড্রামা, আর 4 নম্বরে হচ্ছে মিসলেনিয়াস প্রোজ রাইটার্স। এই চারটে গ্রুপে আমরা এই পিরিয়ডে যে লিটারেচার, সেই লিটারেচারকে ভাগ করলাম। এরপর আমরা কি করব, এক এক করে প্রত্যেকটা গ্রুপকে জেনে নেব। তো প্রথমেই কাদেরকে জানবো আমরা? প্রথমেই আমরা জানবো নভেলিস্টদের। তাহলে এই পিরিয়ডের অনেক নভেলিস্ট ছিলেন, কিন্তু আমরা জানবো ইম্পর্টেন্ট নভেলিস্টদের। তাহলে এই পিরিয়ডের ইম্পর্টেন্ট নভেলিস্ট কে কে ছিলেন? এক নম্বরে হচ্ছেন ডি.এইচ. লরেন্স, দু নম্বরে হচ্ছেন জেমস জয়েস, তিন নম্বরে হচ্ছেন ভার্জিনিয়া উলফ, চার নম্বরে হচ্ছে ই.এম. ফস্টার, আর 5 নম্বরে হচ্ছেন অ্যাল্ডাস লিওনার্ড হাক্সলে। এই পাঁচজন ইম্পর্টেন্ট নভেলিস্ট যারা এই পিরিয়ডটাকে ডমিনেট করেছিল তাদের নভেলসের দ্বারা। তাহলে এই পাঁচজন ইম্পর্টেন্ট নভেলিস্টকে আমাদের জানতে হবে, ডি.এইচ. লরেন্সকে, জেমস জয়েসকে, ভার্জিনিয়া উলফকে, ই.এম. ফস্টারকে, আর অ্যাল্ডাস হাক্সলেকে। তো চলো আমরা এক এক করে সবাইকে জেনে নিই। তো প্রথমে আমরা কাকে জানবো নভেলিস্টদের মধ্যে? প্রথমে আমরা জানবো ডি.এইচ. লরেন্স বা ডেভিড হার্বার্ট লরেন্সকে। তো দেখো এই যে ডেভিড হার্বার্ট লরেন্স, তার যে বিখ্যাত রাইটিং গুলো, মানে বিখ্যাত রাইটিং গুলোকে আমরা জানবো। প্রথমে কি জানবো? প্রথমে জানবো তার নভেলগুলো। তার নভেলের মধ্যে তার প্রথম নভেল হচ্ছে দ্য হোয়াইট পিকক, যেটা পাবলিশড হচ্ছে 1911, মানে 1911 সালে পাবলিশড হচ্ছে তার প্রথম নভেল, যার নাম হচ্ছে দ্য হোয়াইট পিকক। তার সেকেন্ড নভেলের নাম কি? তার সেকেন্ড নভেলের নাম হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স, যেটা 1913 বা 1913 সালে পাবলিশড হচ্ছে। এইটা বেসিক্যালি তার একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল। এইখানে আমরা কি দেখতে পাই? আমরা ডি.এইচ. লরেন্সের অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট গুলো এখানে খুঁজে পাই। এখানে ডি.এইচ. লরেন্স ডেসক্রাইব করছেন যে তার সাথে তার মায়ের একটা ইডিপাল রিলেশনশিপ, মানে ফিজিক্যাল রিলেশনশিপ ছিল। এই সন্স অ্যান্ড লাভার্স এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল। এই নভেলটার কিন্তু প্রথমে টাইটেল সন্স অ্যান্ড লাভার ছিল না, এর প্রথম টাইটেল কি ছিল? পল মরেল। পাবলিকেশনের আগে টাইটেল ছিল পল মরেল, পরবর্তী ক্ষেত্রে যখন পাবলিশড হয় 1913-এ, এর টাইটেল হয়ে যায় কি? সন্স অ্যান্ড লাভার্স। থার্ড আমরা কি পাচ্ছি? থার্ড পাচ্ছি তার আরো একটা নভেল যার নাম হচ্ছে দ্য রেইনবো, যেটা 1915 বা 1915 সালে পাবলিশড হচ্ছে। কিন্তু এই নভেলটাকে সেই সময় ব্যান্ড করে দেওয়া হয়, কারণ এই নভেলে প্রচন্ড পরিমাণে অবসিনিটি, মানে প্রচন্ড পরিমাণে ফ্র্যাঙ্ক কথাবার্তা বা ফ্রি কথাবার্তা আছে। সেই অবসিনিটির কারণে এই নভেলটাকে সেই সময় কি করে দেওয়া হয়? ব্যান্ড করে দেওয়া হয়, যেটা রেইনবো নাম, যেটা 1915-এ পাবলিশড হয়েছে। তা 4 নম্বর নভেলে কি পাচ্ছি আমরা? 4 নম্বর নভেলে পাচ্ছি আমরা উইমেন ইন লাভ, যেটা 1920-তে পাবলিশড হচ্ছে। এই নভেলটা কি? এই নভেলটা বেসিক্যালি একটা সিকুয়াল। সিকুয়াল মানে পার্ট 2। কিসের পার্ট 2? তার আগের যে নভেল, যেটা নাম হচ্ছে দ্য রেইনবো, যেটা 1915-এ পাবলিশড হয়েছিল, সেটার একটা সিকুয়াল হচ্ছে আমাদের উইমেন ইন লাভ, যেটা 1920-তে পাবলিশড হচ্ছে। এবং এই উইমেন ইন লাভ এবং এই রেইনবো, এই দুটো নভেলকে কালেকটিভলি একটা নভেল হিসেবে ধরা হয় এবং এদেরকে বলা হয় দ্য সিস্টার্স। তাহলে দ্য উইমেন ইন লাভ এবং রেইনবো, এই দুটো নভেলকে মিলিয়ে টোটাল যে একটা কালেকশন বা ওয়ান নভেল হিসেবে ধরা হয়, তাকে বলা হয় কি? দ্য সিস্টার্স। তাহলে আমরা জেনে গেলাম উইমেন ইন লাভ, যেটা 1920-তে পাবলিশড হচ্ছে, এটা সিকুয়াল হচ্ছে। এটা কার সিকুয়াল? এটা সিকুয়াল হচ্ছে দ্য রেইনবোর সিকুয়াল। 5 নম্বরে আমরা কি পাচ্ছি? 5 নম্বরে আমরা পাচ্ছি দেখো তার আরেকটা নভেল যার নাম হচ্ছে লেডি চ্যাটারলিস লাভার, যেটা প্রথম পাবলিশড হচ্ছে কখন? প্রাইভেটলি পাবলিশড হচ্ছে। তিনি প্রাইভেটলি পাবলিশ করছেন কখন? 1928-এ ইটালিতে পাবলিশ করছেন এবং 1929-এ তিনি ফ্রান্সে পাবলিশ করছেন। তাহলে এই 5টা ইম্পর্টেন্ট নভেলস আমরা পেলাম কার? ডি.এইচ. লরেন্সের। আমরা এরপর দেখো ডি.এইচ. লরেন্সের কি পাচ্ছি? এরপর আমরা ডি.এইচ. লরেন্সের কিছু শর্ট স্টোরি পাচ্ছি। তুমি দেখো নভেল লেখা ছাড়াও তিনি কিছু ইম্পর্টেন্ট শর্ট স্টোরিজও লিখেছিলেন। তাহলে কি কি শর্ট স্টোরি আমরা পাচ্ছি? আমরা প্রথমেই পাচ্ছি দ্য ক্যাপ্টেন্স ডল, যেটা পাবলিশড হচ্ছে 1923-তে। সেকেন্ড কি পাচ্ছি আমরা? সেকেন্ড পাচ্ছি আমরা ওডোর অফ ক্রিসেন্থেমামস। এই ওডোর অফ ক্রিসেন্থেমামস এটাও একটা ইম্পর্টেন্ট নভেল। এটা প্রথম পাবলিশড হচ্ছে দ্য ইংলিশ রিভিউ নামে একটি ম্যাগাজিনে জুলাই 1911, মানে 1911 সালে জুলাই মাসে এটা প্রথম পাবলিশড হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে লরেন্স এই ওডোর অফ ক্রিসেন্থেমামসকে একটা নাটকে কনভার্ট করেন বা অ্যাডাপ্ট করেন, এবং সেই নাটকটার নাম কি দেন? দ্য উইডোয়িং অফ মিসেস হলরয়েড।
দ্য উইডোয়িং অফ মিসেস অলরো, এটা হচ্ছে একটা নাটক যেটা এই ওডর অফ ক্রিসেন্থেমামসের ওপর বেস করে আমাদের লরেন্স করেছেন। তা দেখো আমরা লরেন্সের দুটো শর্ট স্টোরি পেলাম। আমরা থার্ডে কি পাচ্ছি? থার্ডে পাচ্ছি আমরা দেখো দ্য ভার্জিন অ্যান্ড দ্য জিপসি বা দ্য ভার্জিন অ্যান্ড দ্য জিপসি। দেখো স্পেলিংটা আলাদা, জিপসি কোথায় GIPSY লেখা হয়, কোথাও আবার GYPSY লেখা হয়। এটা বেসিক্যালি একটা নভেলা। এটা কি? এটা একটা নভেলা। এটা লেখা হয়েছে কখন? 1926। এবং এটা পাবলিশড হচ্ছে কখন? এটা পাবলিশড হচ্ছে পোস্টথমাসলি। পোস্টথমাসলি মানে কি? লরেন্সের মৃত্যুর পর 1930-তে 1930 সালে এটা পাবলিশড হচ্ছে আমাদের পোস্টথমাসলি, দ্য ভার্জিন অ্যান্ড দ্য জিপসি। 4 নম্বরে আমরা কি পাচ্ছি? 4 নম্বরে আমরা পাচ্ছি তার আরো একটা ইম্পর্টেন্ট শর্ট স্টোরি যার নাম হচ্ছে দ্য রকিং হর্স উইনার। এটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল শর্ট স্টোরি। এটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল শর্ট স্টোরি এবং এর মধ্যে একটু সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে। এবং এটা পাবলিশড হচ্ছে কখন? জুলাই 1926। এটা জুলাই 1926 বা 1926 সালের জুলাই মাসে পাবলিশড হচ্ছে একটা ম্যাগাজিনে। সেই ম্যাগাজিনটার নাম হচ্ছে হারপার্স বাজার। এই হারপার্স বাজার ম্যাগাজিনে 1926-এ দ্য রকিং হর্স উইনার পাবলিশড হচ্ছে। আর 5 নম্বরে কি পাচ্ছি আমরা? 5 নম্বরে পাচ্ছি দ্য প্রুসিয়ান অফিসার, যেটা হচ্ছে 1914-এ পাবলিশড হচ্ছে। এবং 6 নম্বরে আমরা পাচ্ছি ইংল্যান্ড মাই ইংল্যান্ড, যেটা 1922-তে পাবলিশড হচ্ছে। এগুলোও কিন্তু দুটো ইম্পর্টেন্ট শর্ট স্টোরিজ বাই DH লরেন্স। তাহলে দেখো DH লরেন্সকে আমরা পেয়ে গেলাম, একজন ইম্পর্টেন্ট আমরা নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটারকে পেয়ে গেলাম এর পিরিয়ডের। এরপর আমরা পরবর্তী রাইটারে চলে যাব। পরবর্তী রাইটারে আমরা কাকে পাচ্ছি? পরবর্তী রাইটারে আমরা পাচ্ছি দেখো জেমস জয়েস। দেখো DH লরেন্স যেমন একজন ইম্পর্টেন্ট রাইটার, জেমস জয়েসও কিন্তু আমাদের এই ইন্টার ওয়ার পিরিয়ডের একজন ইম্পর্টেন্ট রাইটার। তার জন্ম কখন? 1882-তে, মৃত্যু কখন? 1941। এই জেমস জয়েস ফেমাস হচ্ছেন স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক, এবং সেই স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকটাকে তিনি ইন্টেরিয়র মনোলগের মাধ্যমে ইউজ করেছেন। এই ইন্টেরিয়র মনোলগ এবং স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক, এই দুটো টেকনিককে ব্যবহার করার জন্য কিন্তু জেমস জয়েস আমাদের হিস্ট্রিতে বা আমাদের লিটারেচারে একজন ইম্পর্টেন্ট ফিগার হিসেবে রয়ে গেছেন। তার বিখ্যাত নোবেল কি? তার প্রথম বিখ্যাত নোবেল, যেটার জন্য তিনি মোস্ট ফেমাস, এবং এই নভেলটির নাম হচ্ছে এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। এটা পাবলিশড হচ্ছে কখন? 1916-এ, 1916 সালে। এটা হচ্ছে তার প্রথম নভেল। এটা কোন টেকনিকে লেখা হয়েছে? এটা হচ্ছে বেসিক্যালি এটা কুনস্টেলা রোমান। কুনস্টেলা রোমান মানে কি? দেখো কুনস্টেলা রোমান বিল্ডাংস রোমানের মতোই। বিল্ডাংস রোমানে কি হয়? ডেভেলপমেন্ট অফ এ ক্যারেক্টার, একটা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট হয়, মানে প্রোটাগনিস্টের ডেভেলপমেন্ট হয়। এখানেও প্রোটাগনিস্টের ডেভেলপমেন্ট হবে, বাট এখানে প্রোটাগনিস্ট সবসময় একজন আর্টিস্ট হবেন, শিল্পী হবেন। এই কারণে একে বলা হয় কুনস্টেলা রোমান। এবং এটা একটা মডার্নিস্ট স্টাইলে লেখা। এই নভেলের যে প্রোটাগনিস্ট বা নভেলের যে হিরো, সেই হিরোর নাম হচ্ছে স্টিফেন ডেডালাস। এবং স্টিফেন ডেডালাসের যে রিলিজিয়াস এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এটাকে দেখানো হচ্ছে আমাদের এই এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান। দেখো এই যে স্টিফেন ডেডালাস, এই স্টিফেন ডেডালাস বেসিক্যালি আমাদের জয়েসেরই একটা ফিকশনাল অল্টার ইগো। মানে জয়েস তার নিজের ক্যারেক্টারটাকে ফিক্সিসিয়াস ওয়েতে প্রেজেন্ট করেছেন স্টিফেন ডেডালাসের মাধ্যমে। এই যে স্টিফেন ডেডালাস, এই যে আমাদের প্রোটাগনিস্ট, এই প্রোটাগনিস্টের যে সারনেম ডেডালাস, এই ডেডালাস সারনেমটা কিন্তু একটা অ্যালিউশন। কিসের অ্যালিউশন? গ্রিক মাইথোলজির একজন বিখ্যাত ক্রাফটসম্যান, বিখ্যাত একজন আর্টিস্ট যার নাম হচ্ছে ডেডালাস। এই ডেডালাসের একটা অ্যালিউশন হচ্ছে আমাদের স্টিফেন ডেডালাসের যে স্টার নেম, সেই স্টার নেমটা। তা এই সরি যে আমাদের তার যে সারনেম, সেই সারনেমটা। তো তখন বুঝতেই পারলাম এটা একটা গ্রিক মাইথোলজির অ্যালিউশন। এবং এই নভেলটা বেসিক্যালি জয়েসের একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল। এখানে জয়েস স্টিফেন ডেডালাসের মাধ্যমে তার নিজের যে জীবনের গল্পগুলো তাকে প্রেজেন্ট করছেন। এবং এই নভেলটা বেসিক্যালি লেখা হয়েছে জয়েসের লেখা একটা আর্লিয়ার ওয়ার্ক। জয়েস স্টিফেন হিরো নামে একটা ওয়ার্ক লিখছিলেন, যে ওয়ার্কটাকে তিনি কমপ্লিট করেননি। পরবর্তী ক্ষেত্রে এই স্টিফেন হিরো এই ওয়ার্কটাকেই তিনি কমপ্লিট করলেন একটা নভেল হিসাবে, এবং তার নাম দিলেন এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান, যেটা 1916-এ পাবলিশ করলেন। বাট বেসিক্যালি এর বেস যদি গল্প হতে মানে আমরা জানতে পারি, তাহলে সেটা হচ্ছে স্টিফেন হিরো নামে জয়েসেরই লেখা একটা স্টোরি। সেখান থেকে জয়েস কিন্তু নভেলে ডেভেলপমেন্ট করেছেন। তো দেখো আমরা জয়েসের প্রথম নভেল পেয়ে গেলাম। আমরা সেকেন্ড কি পাচ্ছি? দেখো সেকেন্ড পাচ্ছি জয়েসের লেখা বিখ্যাত একটা শর্ট স্টোরি কালেকশন যার নাম হচ্ছে ডাবলিনার্স। এই ডাবলিনার্সে কতগুলো গল্প আছে? 15 শর্ট স্টোরিজ, মানে 15টা গল্প আছে।
এবং এগুলো পাবলিশড হচ্ছে 1914-এ। এটা কখন পাবলিশড হচ্ছে? যে সময় এইগুলো লেখা হচ্ছে, এই ডাবলিনার্সের গল্পগুলো, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আয়ারল্যান্ডে আইরিশ ন্যাশনালিজম চলছে। আইরিশ ন্যাশনালিস্ট যে মুভমেন্ট, সেই সময় আয়ারল্যান্ডে চলছে, এবং এই সময়ে কিন্তু এই 15টা ছোট গল্প লেখা হয়েছে, যেটা পরবর্তী ক্ষেত্রে 1914-এর ডাবলিনার্স নামে বইটিতে পাবলিশ করা হয়। তা এখন ডাবলিনার্স পেয়ে গেলাম। থার্ড কি পাচ্ছি আমরা? থার্ড পাচ্ছি দেখো আমরা ফিনেগান্স। ফিনেগান্স বা ফিনেগান্স ওয়েক, এটা দুটো নাম আছে। এই ফিনেগান্স, এটাকে বেসিক্যালি ক্রিটিকরা বলেন, কি বলেন, যে ইট ইজ এ ওয়ার্ক অফ ফিকশন which combines a body of fables with the work of analysis and reconstruction। এর মধ্যে কি রয়েছে? এটা ফিকশন হতে পারে, কিন্তু এর মধ্যে অনেক ফেবল রয়েছে, অনেক রূপকথা রয়েছে, এবং এখানে ডিকনস্ট্রাকশন যে লিটারারি থিওরি, এই ডিকনস্ট্রাকশন লিটারারি থিওরিকেও কিন্তু এই ফিনেগান্স কি করছে? অ্যানালাইসিস করছে। এবং এই ফিনেগান্স, এটা পাবলিশড হচ্ছে 1939-এ, এবং এটা হচ্ছে আমাদের জয়েসের ফাইনাল ওয়ার্ক, মানে লাস্ট ওয়ার্ক। এরপর জয়েস আর কিছু লেখালেখি করেননি। 4 নম্বরে আমরা কি পাচ্ছি? এক্সাইলস। এক্সাইলস কখন পাবলিশড হচ্ছে? 1918-এ, 1918 সালে। দেখো, এক্সাইলস হচ্ছে আমাদের জয়েসের লেখা একমাত্র নাটক। এটা হচ্ছে একটা নাটক। এই নাটকটা কিসের ওপর বেস করে তিনি লিখেছেন? এটা তিনি লিখেছেন তার একটা শর্ট স্টোরির ওপর বেস করে। যে শর্ট স্টোরিটার নাম হচ্ছে দ্য ডেড, এবং এই ডেড শর্ট স্টোরিটা তার ডাবলিনার্স বলে যে কালেকশন, যেটা আমরা একটু আগে জানতে পারলাম, যেখানে 15টা গল্প আছে, এই ডাবলিনার্স কালেকশনের লাস্ট গল্প হচ্ছে দ্য ডেড। এই দ্য ডেড গল্পের উপর বেস করে তিনি একটা নাটক লিখছেন, এবং নাটকের নাম হচ্ছে এক্সাইলস, যেটা 1918-এ পাবলিশড হচ্ছে। তাহলে এখন জয়েস সম্পর্কে আমরা পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট রাইটার আমরা কাকে পাচ্ছি? ভার্জিনিয়া উলফকে পাচ্ছি। দেখো, ভার্জিনিয়া উলফও কিন্তু একজন বিখ্যাত রাইটার আমাদের এই পিরিয়ডে। ভার্জিনিয়া উলফের জন্ম বেসিক্যালি 1882, এবং মৃত্যু হচ্ছে 1941। তিনি দেখো, তিনিও বিখ্যাত কিন্তু জেমস জয়েসের মতো স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের জন্য। তিনিও তার নভেলস গুলোতে বা তার রাইটিংস গুলোতে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের ইউজ করেছেন, এবং তিনি একটা গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড, তিনি একটা লিটারারি গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড। তিনি যে গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড, সেই গ্রুপটার নাম হচ্ছে ব্লুমসবারি গ্রুপ। তাহলে কোয়েশ্চেন আসতেই পারে, ভার্জিনিয়া উলফ কোন গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড? তো আমাদের লিখতে হবে কোন গ্রুপ? ব্লুমসবারি গ্রুপ। তাহলে এই ব্লুমসবারি গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড কে? আমাদের ভার্জিনিয়া উলফ। তা দেখো, নেক্সট আমরা দেখতে পাচ্ছি তার রাইটিং গুলো। তার রাইটিং এর প্রথমে কি দেখতে পাচ্ছি? দ্য ভয়েজ আউট, যেটা 1915-এ পাবলিশড হচ্ছে। দেখো, বেসিক্যালি আমরা এখানে ইম্পর্টেন্ট রাইটিং গুলোকে জানছি। এই দ্য ভয়েজ আউট পাবলিশড হচ্ছে 1915-এ। এটা হচ্ছে আমাদের ভার্জিনিয়া উলফের প্রথম নভেল, এবং এই নভেলটার কিন্তু অরিজিনাল টাইটেল দ্য ভয়েজ আউট ছিল না। এটা পাবলিকেশনের আগে টাইটেল ছিল মেলিমগ্রোসিয়া। মেলিমগ্রোসিয়া থেকে পরবর্তী ক্ষেত্রে টাইটেল হয়ে যায় দ্য ভয়েজ আউট। সেকেন্ড কি পাচ্ছি আমরা? সেকেন্ড পাচ্ছি মিসেস ড্যালোওয়ে। এই মিসেস ড্যালোওয়ে পাবলিশড হচ্ছে কখন? 1925-এ। এই মিসেস ড্যালোওয়ে, এখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা এই পোস্ট ওয়ার ট্রমা, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল 1914 থেকে 1919, সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী যে মানুষের মধ্যে ট্রমা বা পেইন বা যে সাফারিং গুলো, সেই সাফারিং গুলোকে কিন্তু তুলে ধরছে আমাদের এই মিসেস ড্যালোওয়ে। নেক্সট আমরা কি পাচ্ছি? টু দ্য লাইট হাউস। এই টু দ্য লাইট হাউস পাবলিশড হচ্ছে কখন? 1927-এ। এই টু দ্য লাইট হাউস, এই নভেলটা তিনটে পার্ট আছে। পার্ট 1 কে বলা হচ্ছে দ্য উইন্ডো, পার্ট 2 কে বলা হচ্ছে টাইম পাসেস, আর পার্ট 3 কে বলা হচ্ছে দ্য লাইট হাউস। অনেক সময় কোয়েশ্চেনে আসে যে এর কটা পার্ট আছে এবং পার্টগুলোর নাম কি। দ্যাটস ওয়াই আমি তিনটে পার্ট তোমাদের কাছে এখানে ডেসক্রাইব করে দিয়েছি। 4 নম্বরে আমরা কি পাচ্ছি? 4 নম্বরে পাচ্ছি দেখো আমরা একটা আ রুম অফ ওয়ানস ওন, যেটা 1929-এ পাবলিশড হচ্ছে। এটা বেসিক্যালি একটা নভেল আমরা বলবো না, এটা বলবো আমরা একটা ফেমিনিস্ট টেক্সট, বা আমরা একটা এসে বলতে পারি। এটা কিসের উপর বেস করে? এটা ভার্জিনিয়া উলফের দুটো লেকচারের উপর বেস করে লেখা হয়েছে। ভার্জিনিয়া উলফ তার দুটো লেকচারের উপর বেস করে লিখেছেন। দুটো লেকচার তিনি কখন দিয়েছিলেন? তিনি অক্টোবর 1928-এ দিয়েছিলেন দুটো লেকচার, দুটো কলেজে। একটা হচ্ছে নিউহ্যাম কলেজ, এবং একটা হচ্ছে গার্টন কলেজ। এই নিউহ্যাম কলেজ এবং গার্টন কলেজ, এই দুটো কলেজে তিনি দুটো লেকচার দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেই তিনি দুটো লেকচারকে তিনি কি করেছেন? একটা এসেতে কম্পাইল করেছেন, এবং তার নাম দিয়েছেন আ রুম অফ ওয়ানস ওন, যেটা 1929-এ পাবলিশড হচ্ছে। এটা বেসিক্যালি একটা ফেমিনিস্ট টেক্সট, এখানে আমরা ফেমিনিজম দেখতে পাই। তাহলে ভার্জিনিয়া উলফ আমরা জানি যে ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজমের সাথে অ্যাসোসিয়েটেড, সেই কারণে আ রুম অফ ওয়ানস ওন, এখানে তার ফেমিনিজম
দেখতে পাওয়া যায়। তো চলো আমরা ভার্জিনিয়া উলফ পেয়ে গেলাম, আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট রাইটার কাকে পাচ্ছি আমরা? এডওয়ার্ড মর্গান ফস্টার বা ইএম ফস্টার। ইএম ফস্টারের দেখো বেসিক্যালি জন্ম হচ্ছে 1879 এবং মৃত্যু হচ্ছে 1970-তে। তিনি নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছিলেন কতবার? 16 বছর, প্রায় 16টা ইয়ার, সেপারেট 16টা ইয়ার্সে তিনি নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছিলেন, বাট নোবেল প্রাইজ তিনি পাননি। তার বিখ্যাত লেখাগুলো কি? তার দেখো তিনটে বিখ্যাত আমরা লেখার নাম পাচ্ছি। একটা হচ্ছে আ রুম উইথ আ ভিউ, যেটা 1908-এ পাবলিশড হচ্ছে। এই রুম উইথ দ্য ভিউ কি করছে? এডওয়ার্ডিয়ান এরা ইন ইংল্যান্ড, মানে এই জর্জিয়ান পিরিয়ডের যে আগের পিরিয়ড তাকে বলা হয় এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এই যে এডওয়ার্ডিয়ান এরা, এই এডওয়ার্ডিয়ান এরাটাকে দেখানো হয়েছে। মানে বুঝতেই পারছো আমরা এখানে তিনজন রাজাকে পেয়েছি। আমরা এডওয়ার্ড দ্য এইট কে পেলাম মাত্র কয়েক সময়ের জন্য, এবং তার আগের যে পিরিয়ড সেই পিরিয়ডটাই কিন্তু প্রেজেন্ট করছে আমাদের কি? আর রুম উইথ আ ভিউ, যেটা 1908-এ পাবলিশড হচ্ছে। নেক্সট কি আমরা দেখতে পাচ্ছি? নেক্সট দেখতে পাচ্ছি আমরা হওয়ার্ডস এন্ড, যেটা 1910-এ পাবলিশড হচ্ছে। এটাকে বলা হয়ে থাকে আমাদের ইএম ফস্টারের মাস্টারপিস। এটাকে বলা হয় থাকে কি? আমাদের ইএম ফস্টারের মাস্টারপিস। আর থার্ডে আমরা পাচ্ছি দেখো 1924-এ পাবলিশড হচ্ছে আ প্যাসেজ টু ইন্ডিয়া। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট নভেল বাই ইএম ফস্টার। এখানে কি দেখানো হয়েছে? এখানে এই ঘটনাটা টোটালি, এই যে প্যাসেজ টু ইন্ডিয়া যেটা 1924-এ পাবলিশড হচ্ছে, টোটাল ঘটনাটাই কিন্তু ইন্ডিয়ার ঘটনা। টোটাল ইন্ডিয়ান প্লটটাকে দেখানো হয়েছে। বেসিক্যালি এখানে ব্রিটিশ রাজ, মানে ইন্ডিয়াতে যখন ব্রিটিশ রাজ ছিল এবং ব্রিটিশদের যে মানে রাজের কারণে, এবং ইন্ডিয়ান যে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, যে 1920s-এর যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে দেখানো হয়েছে এবং ইন্ডিয়াতে ব্রিটিশ রাজকে দেখানো হয়েছে। এই যে এর টাইটেলটা আ প্যাসেজ টু ইন্ডিয়া, এই টাইটেলটা কোত্থেকে নেওয়া হয়েছে? এই টাইটেলটা নেওয়া হয়েছে ওয়াল্ট হুইটম্যানের 1870 সালে লেখা একটা কবিতা, যার নাম হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া। ওয়াল্ট হুইটম্যানের লেখা 1870-র একটা কবিতা, যার নাম হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া, যেটা পাবলিশড হয়েছিল লিভস অফ গ্রাসে। এখান থেকে নেওয়া হয়েছে আমাদের কিসের টাইটেল? আ প্যাসেজ টু ইন্ডিয়ার টাইটেলটা আমাদের ইএম ফস্টার নিয়েছেন। তা দেখো আমরা ইএম ফস্টারকে জেনে গেলাম, আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট রাইটার আমরা কাকে পাচ্ছি? নেক্সট রাইটারে আমরা পাচ্ছি দেখো অল্ডাস লিওনার্ড হাক্সলে বা অ্যাল্ডাস হাক্সলে, যার জন্ম হচ্ছে 1894 এবং মৃত্যু হচ্ছে 1963। তার যে বিখ্যাত রাইটিং গুলো, সেই বিখ্যাত রাইটিং গুলো জেনে নিই। তার তখন আমরা চারটে বিখ্যাত রাইটিং পাচ্ছি। প্রথমটার নাম হচ্ছে কি? আইলেস ইন গাজা। এই আইলেস ইন গাজা হচ্ছে তার একটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পাবলিশড হচ্ছে 1936। এই আইলেস ইন গাজা এর যে টাইটেলটা, এই টাইটেলটা আমাদের হাক্সলে কোত্থেকে পেয়েছেন? হাক্সলে জন মিল্টনের লেখা স্যামসন অ্যাগনিস্টেস, এখানকার একটা ফ্রেজ থেকে এই আইলেস ইন গাজা টাইটেলটাকে তিনি অরিজিনেট করেছেন। সেকেন্ডে কি পাচ্ছি আমরা? সেকেন্ডে আমরা পাচ্ছি দ্য পেরেনিয়াল ফিলসফি, যেটা 1945-এ পাবলিশড হচ্ছে। এখানে কি দেখানো হচ্ছে? এখানে তিনি কমনালিটিস দেখাচ্ছেন বিটুইন ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন মিস্টিসিজম। এই ওয়েস্টার্ন এবং ইস্টার্ন যে মিস্টিসিজম, দুটোর মধ্যে যে কমনালিটিস, যে কমন চিন্তা ভাবনা বলো বা কমন থিঙ্কিং গুলো, সেটা তিনি দেখাচ্ছেন দ্য পেরেনিয়াল ফিলসফিতে, যেটা 1945-এ পাবলিশড হচ্ছে। থার্ডে আমরা কি পাচ্ছি? থার্ডে পাচ্ছি দ্য ডুয়ার্স অফ পারসেপশন, যেটা 1954-এ পাবলিশড হচ্ছে। এখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি পার্টলি অটোবায়োগ্রাফিক্যাল। এখানে আল্ডাস হাক্সলে তার সাইকেডেলিক এক্সপিরিয়েন্স উইথ মেসেলাইন, মানে তিনি মেসেলাইনে নেশা করতেন। মেসেলাইন ইজ এ কাইন্ড অফ ড্রাগ, যেটা নেশা করার ড্রাগ, যেটা মানুষ নেশা করতো যেটা দিয়ে। সেই মেসেলাইনের ফলে তার যে সাইকেডেলিক, তার যে প্রবলেমেটিক সিচুয়েশন, সেই প্রবলেমেটিক সিচুয়েশন গুলো কেমন তাকে ফেস করতে হয়েছিল, সেটাকে তিনি দেখাচ্ছেন দ্য ডোরস অফ পারসেপশনে। আর 4 নম্বরে কি পাচ্ছি আমরা? 4 নম্বরে পাচ্ছি ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা 1932-তে পাবলিশড হচ্ছে। এবং ফাইনাল নভেল, তার 5 নম্বর নভেলে আমরা কি পাচ্ছি? আইল্যান্ড, যেটা 1962-তে পাবলিশড হচ্ছে। এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড এবং আইল্যান্ড, এখানে তিনি দুটো সোসাইটিকে দেখিয়েছেন। ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আমরা কি খুঁজে পাচ্ছি? আমরা ডায়াস্টোপিয়া খুঁজে পাচ্ছি বা ডায়াস্টোপিয়ান সোসাইটি, যেখানে সবকিছু ডিস্ট্রাক্টেড করে দেওয়া হয়েছে। আর আইল্যান্ডে কি খুঁজে পাচ্ছি আমরা? একটা ইউটোপিয়ান সোসাইটি, যেখানে সবকিছু আবার ক্রিয়েট করা হচ্ছে, এরকম একটা সোসাইটি আমরা খুঁজে পাচ্ছি। তা দেখো এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড এবং আইল্যান্ড, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা হাক্সলেকে পেয়ে গেলাম। তো হাক্সলের পর আমরা নেক্সট রাইটারে চলে যাব। নেক্সট কাকে পাবো আমরা? পোয়েট গুলোকে পাবো আমরা। দেখো আমরা নভেলিস্ট গুলোকে শেষ করলাম হাক্সলেতে, এরপর আমরা পোয়েট গুলোকে দেখে নিই। দেখো এই পিরিয়ডের মেজর পোয়েট কারা কারা? 6জন মেজর পোয়েটকে আমরা পাচ্ছি। কি কি? জি এম হপকিন্সকে পাচ্ছি, টি এস এলিয়টকে পাচ্ছি,
WH অডেনকে পাচ্ছি, এজরা পাউন্ডকে পাচ্ছি, উইলফ্রেড ওয়েনকে পাচ্ছি, আর সিগফ্রিড সাসুনকে পাচ্ছি। তাহলে এই 6টা পোয়েটকে আমরা এরপর ডিটেলসে অ্যানালাইসিস করব। তাহলে প্রথমে আমরা কাকে দেখব? প্রথমে আমরা জিএফ হপকিন্সকে দেখব। দেখো জিএম হপকিন্সের টোটাল নাম বা ফুল নেম হচ্ছে জেরার্ড ম্যানলি হপকিন্স। তার জন্ম হচ্ছে 1844, মৃত্যু হচ্ছে 1889। এই জিএম হপকিন্স তিনি বিখ্যাত কিসের জন্য? তিনি একটা রাইমিং স্ট্রাকচারের জন্য বিখ্যাত। তিনি কি করেছিলেন? এই রাইমিং স্ট্রাকচারটাকে তিনি প্রথম নিয়ে এসেছিলেন। তো সেই রাইমিং স্ট্রাকচারটাকে তিনি বলতেন স্প্রাং রিদম। কি বলতেন? স্প্রাং রিদম। এই স্প্রাং রিদম রাইমিং স্ট্রাকচারটা কিন্তু জিএম হপকিন্স অরিজিনেট করেছেন। তার দেখো দুটো ইম্পর্টেন্ট আমরা ওয়ার্কের নাম পাচ্ছি। একটা হচ্ছে দ্য সনেটস অফ ডেসোলেশনস বা টেরিবল সনেটস, যেটা 1889 পাবলিশড হচ্ছে। এই সনেটস অফ ডেসোলেশনের মধ্যে বিখ্যাত একটা কবিতা যেটা আমরা খুঁজে পাই, তার নাম হচ্ছে দাও আর্ট ইনডিড জাস্ট লর্ড। এটা একটা বিখ্যাত কবিতা, এই সনেটস অফ ডেসোলেশন বা টেরিবল সনেটস এ পাবলিশড হচ্ছে। এছাড়াও তার আরেকটা বিখ্যাত আমরা রাইটিং পাচ্ছি, বিখ্যাত কবিতা পাচ্ছি, তার নাম হচ্ছে ফেলিক্স রান্দাল। এই ফেলিক্স রান্দাল কখন পাবলিশড হচ্ছে? এই ফেলিক্স রান্দাল পাবলিশড হচ্ছে 1918, 1918 সালে। কিন্তু এটা বেসিক্যালি লেখা হয়েছিল 1880 তে। 1880 মানে 1880 সালে লেখা হয়েছিল, কিন্তু পাবলিশড হচ্ছে 1918 সালে। এটা বেসিক্যালি একটা পেট্রার্কান সনেট। এটা বেসিক্যালি একটা পেট্রার্কান সনেট, কিন্তু এর ফর্মটা, এটা লেখা হয়েছে পেট্রার্কান সনেটের রূপে, কিন্তু এর বেসিক্যালি যে স্টোরি আউটলাইনটা, বেসিক্যালি থিমটা, কিন্তু এলিজি। এই এলিজিটা কার জন্য? তিনি একজন ফেরিয়ার। ফেরিয়ার মানে হচ্ছেন একজন পার্সন যিনি ঘোড়াকে নাল পরান, তাকে বলা হয় ফেরিয়ার। সেই ফেরিয়ারকে নিয়ে তিনি ডেডিকেট করে লিখছেন, এবং সেই ফেরিয়ারের নাম কি ছিল? ফেলিক্স রান্দাল। তাকে নিয়ে তিনি তার কবিতা লিখছেন ফেলিক্স রান্দাল, যেটা 1918 পাবলিশড হচ্ছে। তা দেখো আমরা জিএম হপকিন্সের একটা বিখ্যাত কবিতা পেয়ে গেলাম। আমরা এরপর চলে যাই নেক্সট পোয়েটে। আমাদের নেক্সট পোয়েট কাকে পাচ্ছি আমরা? নেক্সট পোয়েটে পাচ্ছি আমরা টি.এস. এলিয়টকে, যার পুরো নাম হচ্ছে থমাস স্টার্নস এলিয়ট। যার জন্ম কখন? 1888, মৃত্যু হচ্ছে 1965। এই এলিয়টকে নোবেল প্রাইজ ইন লিটারেচার দেওয়া হচ্ছে কখন? 1948। 1948 এলিয়ট লিটারেচারে নোবেল প্রাইজ পাচ্ছেন। কিসের জন্য পাচ্ছেন? ফর হিজ আউটস্ট্যান্ডিং পায়োনিয়ার কন্ট্রিবিউশন টু প্রেজেন্ট ডে পোয়েট্রি। তার প্রেজেন্ট ডে পোয়েট্রি বা মডার্ন পোয়েট্রির ওপর যে পায়োনিয়ার কন্ট্রিবিউশন, দ্যাটস ওয়াই তাকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। দেখো এলিয়টের উপর ইম্পর্টেন্ট আমরা কবিতাগুলোকে জেনে নেব। তার প্রথম যে ইম্পর্টেন্ট কবিতা, যেটার জন্য তিনি ফেমাস হয়ে আছেন, তার নাম হচ্ছে দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড পুফন, যেটা পাবলিশড হচ্ছে 1915-এ। এটাকে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে একটা মডার্নিস্ট মুভমেন্টের মাস্টারপিস। এই কবিতাটাকে বলা হয়ে থাকে মডার্নিস্ট মুভমেন্টের একটা মাস্টারপিস, দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড পুফন। এটা অবশ্যই তোমরা একবার পড়ে নিও, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কবিতা, এটা অবশ্যই তোমাদের একবার পড়ে নেওয়া উচিত। নেক্সট আমরা কি পাচ্ছি দেখো, নেক্সট আমরা এলিয়টের পাচ্ছি দ্য ওয়েস্টল্যান্ড। এই ওয়েস্টল্যান্ড হচ্ছে এলিয়টের লেখা একটা মডার্ন এপিক। এই ওয়েস্টল্যান্ড পাবলিশড হচ্ছে কখন? 1922, 1922 সালে পাবলিশড হচ্ছে। এই ওয়েস্টল্যান্ড বেসিক্যালি এই মানে এই যে মডার্ন এপিক, এই যে কবিতাটা, এই কবিতাটার 5টা সেকশন আছে। সেই 5টা সেকশনের নাম কি? প্রথম সেকশনের নাম হচ্ছে দ্য বারিয়াল অফ দ্য ডেড, সেকেন্ড সেকশনের নাম হচ্ছে গেম অফ চেজ, থার্ড সেকশনের নাম হচ্ছে দ্য ফায়ার সারমন, ফোর্থ সেকশনের নাম হচ্ছে ডেথ বাই ওয়াটার, এবং ফিফথ সেকশনের নাম হচ্ছে হোয়াট দ্য থান্ডার সেড। এটা হচ্ছে আমাদের এলিয়টের লেখা, এটাও একটা মাস্টারপিস। এটারও তোমাদের সবাইকে এটারও স্টোরিটা এবং এটারও তোমাদের ডিটেলস একটা অ্যানালাইসিস জেনে নেওয়া উচিত। আমার এটার উপরে একটা ক্লাস আছে, তোমরা ওই আই বাটনে ক্লিক করে ক্লাসটা দেখে নিও। আমি আই বাটনে এই ক্লাসটার লিঙ্কটা দিয়ে দেবো, তো এটাও তোমরা দেখে নিও। দ্য ওয়েস্টল্যান্ড এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রাইটিং বাই এলিয়ট। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে দ্য হলোম্যান। হলোম্যান 1925-এ পাবলিশড হচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট কবিতা। 4 নম্বরে কি? দ্য জার্নি অফ দ্য ম্যাজাই। জার্নি অফ দ্য ম্যাজাই এটা 1927-এ পাবলিশড হচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট কবিতা। 5 নম্বরে কি? অ্যাশ ওয়েনেসডে, এটা 1930-তে পাবলিশড হচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট কবিতা। আর 6 নম্বরে হচ্ছে ফোর কোয়ার্টার্স, যেটা 1943-তে পাবলিশড হচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট কবিতা। কার লেখা? আমাদের এটাও লেখা আমাদের এলিয়টের দ্বারা। তা দেখো এই যে এলিয়টের ইম্পর্টেন্ট রাইটিং গুলো পেলাম, এই ইম্পর্টেন্ট রাইটিং গুলো ছাড়াও দেখো আরো অনেক কিছু আমরা এলিয়ট সম্পর্কে জানবো। আমরা 7 নম্বর পয়েন্টে কি জানতে পারবো? 7 নম্বর পয়েন্টে আমরা জানতে পারছি যে এলিয়ট মেটাফিজিক্যাল পোয়েটদের
যারা 16th এবং 17th সেঞ্চুরির যারা মেটাফিজিক্যাল পোয়েটস মানে জন ডান এবং তার ফলোয়ার্স, তাদেরকে তিনি প্রেজ করে একটা এসে লিখেছিলেন। সেই এসেটা তিনি 1921-এ পাবলিশ করেন, তার নাম হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। তাহলে কোয়েশ্চেন আসতেই পারে যে কোন মডার্ন পোয়েট মেটাফিজিক্যাল পোয়েটদের প্রেজ করেছিলেন? তাহলে কে করেছিলেন? টি.এস. এলিয়ট। তার বিখ্যাত এসে যেটা পাবলিশ হচ্ছে 1921-এ, তার নাম হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। এছাড়াও দেখো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এলিয়ট এই কবিতা এবং মেটাফিজিক্যাল পোয়েটদের প্রেজ করা ছাড়াও তিনি কিন্তু নাটক লিখেছিলেন। তিনি কতগুলো নাটক লিখেছিলেন? 7টা নাটক লিখেছিলেন। 7টা নাটকের মধ্যে তার 3টে নাটক খুব বিখ্যাত। তার মধ্যে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, যেটা 1935-এ পাবলিশ হচ্ছে, এটা সবচেয়ে বিখ্যাত। এছাড়াও আছে দ্য ফ্যামিলি রিইউনিয়ন, যেটা 1939-এ পাবলিশ হচ্ছে, এটাও একটা বিখ্যাত। আর দ্য ককটেল পার্টি, এটাও 1949-এ পাবলিশ হচ্ছে, এটাও কিন্তু বিখ্যাত। তাহলে তিনি 7টা নাটকের মধ্যে তার এই 3টে নাটক খুবই বিখ্যাত। 9 নম্বরে আমরা কি পাচ্ছি? 9 নম্বরে আমরা পাচ্ছি দেখো ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, যেটা 1919-এ পাবলিশ হচ্ছে। এছাড়া হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস, যেটা 1919-এ পাবলিশ হচ্ছে। এই দুটো তার ক্রিটিক্যাল এসে। কার লেখা? এলিয়টের লেখা। এবং এই দুটো এসে যে কালেকশনে পাবলিশ হচ্ছে, সেই কালেকশনটার নাম হচ্ছে দ্য স্যাক্রেড উড। দ্য স্যাক্রেড উড কালেকশনে পাবলিশ হচ্ছে। এই ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই এসেটা খুবই ইম্পর্টেন্ট। এই এসেতে এলিয়ট ইম্পার্সোনাল পোয়েট্রি সম্পর্কে আলোচনা করছেন। এই ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এখানে তিনি কি করছেন? ইম্পার্সোনাল পোয়েট্রির একটা থিওরি দিচ্ছেন। আর হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস, এই এসেতে এলিয়ট অবজেক্টিভ কোরিলেটিভ থিওরিকে প্রেজেন্ট করছেন। হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস, এখানে অবজেক্টিভ কোরিলেটিভ থিওরি, যেটা টি.এস. এলিয়টের থিওরি, সেটাকে তিনি প্রেজেন্ট করছেন এই হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস। এছাড়াও দেখো আমরা 10 নাম্বার পয়েন্টে কি জানতে পাচ্ছি? 10 নাম্বার পয়েন্টে আমরা জানতে পাচ্ছি এলিয়ট একজন অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন একটা ম্যাগাজিনের। সেই ম্যাগাজিনটার নাম কি? দ্য ইগোইস্ট। সেই ইগোইস্টে তিনি 1917 থেকে 1919 অবধি অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। 1919-এর পর থেকে তিনি তার নিজের একটা ম্যাগাজিন বার করেন এবং সেই ম্যাগাজিনটার নাম হচ্ছে দ্য ক্রাইটেরিয়ান। তা দেখো আমরা সেই ক্রাইটেরিয়ানে তিনি কি ছিলেন? এডিটর ছিলেন। তা দেখো আমরা এলিয়ট সম্পর্কে পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কাকে পাচ্ছি? নেক্সট আমরা পাচ্ছি দেখো ডব্লিউ.এইচ. অডেন বা ওয়েস্টার্ন হিউ অডেন, যা 1907-এ জন্ম এবং 1973-তে মৃত্যু। দেখো তার ইম্পর্টেন্ট রাইটিং গুলো আমরা দেখে নিই। তার ইম্পর্টেন্ট রাইটিং এর প্রথমটা হচ্ছে ফিউনারেল ব্লুজ, বা এর আরেকটা টাইটেল আছে স্টপ অল দ্য ক্লকস। এই যে রাইটিংটা, এই যে পোয়েমটা, এর আর্লিয়ার ভার্সনটা পাবলিশ হচ্ছে কখন? 1936, প্রথম ভার্সন মানে আর্লিয়ার ভার্সন। ফাইনাল ভার্সন, কবিতার ফাইনাল ভার্সন পাবলিশ হচ্ছে আবার কখন? ফাইনাল ভার্সনটা পাবলিশ হচ্ছে 1938-এ। সেটা পাবলিশ হচ্ছে একটা কালেকশনে, সেই কালেকশনের নাম হচ্ছে দ্য ইয়ার্স পোয়েট্রি। সেই ইয়ার্স পোয়েট্রিতে 1938-এ পাবলিশ হচ্ছে ফাইনাল ভার্সন, বাট 1936-এ এর একটা আর্লি ভার্সন পাবলিশ হচ্ছে। সেকেন্ডে আমরা কি পাচ্ছি? সেকেন্ডে পাচ্ছি আমরা দেখো সেপ্টেম্বর 1, 1939। এটাও একটা তার ইম্পর্টেন্ট কবিতা। এখানে তিনি কি দেখিয়েছেন? এখানে তিনি দেখিয়েছেন এই যে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, এই ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের যে আউটব্রেক, সেই আউটব্রেকটাকে তিনি প্রেজেন্ট করছেন এখানে। এবং এটা প্রথম কখন পাবলিশড হচ্ছে? এটা প্রথম পাবলিশড হচ্ছে আমাদের 18 অক্টোবর 1939-এ একটা ইস্যুতে পাবলিশ হচ্ছে, একটা ম্যাগাজিনে পাবলিশ হচ্ছে। সেই ম্যাগাজিনের নাম হচ্ছে দ্য নিউ রিপাবলিক। নিউ রিপাবলিক ম্যাগাজিনে পাবলিশ হচ্ছে প্রথমবারের জন্য। সেকেন্ডলি এটা একটা বুক ফর্মে পাবলিশ হচ্ছে কখন? একটা কালেকশনে। সেই কালেকশনের নাম হচ্ছে অ্যানাদার টাইপ, 1940-তে পাবলিশ হচ্ছে। দেখো আমরা সেপ্টেম্বর 1, 1939-কে পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট রাইটিং দেখি অর্ডেন। নেক্সট কি পাচ্ছি দেখো আমরা? নেক্সট পাচ্ছি দ্য এজ অফ অ্যাংজাইটি, আ ব্যারক এক্লিউ, যেটা পাবলিশ হচ্ছে কখন? 1947-এ। কিন্তু এর প্রথম এডিশন পাবলিশ হচ্ছে ইউকেতে 1948-এ। 1947-এ এটা প্রথম পাবলিশ হচ্ছে আমাদের নিজের দ্বারা, কিন্তু ইউকেতে যে ইউকে যে এডিশন সেটা 1948-এ পাবলিশ হচ্ছে। মানে টোটাল ইউনাইটেড কিংডম এডিশন পাবলিশ হচ্ছে 1948-এ। তার আগে শুধু ইংল্যান্ড এডিশন পাবলিশ হয়েছিল 1947-এ। এই কবিতাটাতে 6টা পার্ট আছে। এই কবিতায় কি আছে? 6টা পার্ট আছে। এবং এখানে তিনি কিভাবে লিখেছেন? অ্যাংলো স্যাক্সন যুগে তোমরা যে অ্যালিটারেটিভ ভার্সের নাম পেয়েছিলে, সেই অ্যালিটারেটিভ ভার্সটাকে মডার্ন ফর্মে বা মডার্ন ভার্সনে লিখেছেন আমাদের এখানে দ্য এজ অফ অ্যাংজাইটি।
অর্ডেন কি করেছেন, দ্য এজ অফ অ্যাংজাইটিতে সেটা কি করেছেন, মডার্ন ফর্মে লিখেছেন অ্যাংলো সেকশন যে অ্যালিটারেটিভ ভার্বস সেটাকে। এই যে দ্য এজ অফ অ্যাংজাইটি, এই এজ অফ অ্যাংজাইটির জন্য অর্ডেন কি পাচ্ছেন, পুলিৎজার প্রাইজ পাচ্ছেন। পুলিৎজার প্রাইজ পাচ্ছেন কিসের জন্য, দ্য এজ অফ অ্যাংজাইটির জন্য কে পাচ্ছেন, আমাদের অর্ডেন পাচ্ছেন। নেক্সট 4 নম্বরে কি পাচ্ছি দেখো, 4 নম্বরে পাচ্ছি আমরা দ্য শিল্ড অফ অ্যাকিলেস, যেটা 1955 এ পাবলিশ হচ্ছে। এই শিল্ড অফ অ্যাকিলেস, এখানে আমরা কি পাই, এখানে আমরা ডেসক্রিপশন পাই বা ইকফ্রেজিস পাই। ইকফ্রেজিস একটা ল্যাটিন নাম, তাকে ডেসক্রিপশন বলা হয় আমাদের ইংলিশে। কিসের ডেসক্রিপশন বা কিসের এক্সপ্রেসিস পাই, এই যে আমরা তোমরা রোমান হিরো বা তোমার গ্রিক হিরো অ্যাকিলিসের নাম শুনেছো, হোমারের বিখ্যাত এপিক ইলিয়াডে অ্যাকিলিসের বর্ণনা আছে। তো সেই অ্যাকিলিসের কাছে একটা শিল্ড ছিল, তো সেই শিল্ডের বর্ণনা পাই কোথায় আমরা, এই কবিতা যেটা পাবলিশ হচ্ছে দ্য শিল্ড অফ অ্যাকিলিস 1955 এ। তা দেখো আমরা অর্ডেনকে জেনে নিলাম, আমরা এরপর নেক্সট পোয়েটে চলে যাই। নেক্সট পোয়েট কাকে পাচ্ছি আমরা, এজরা পাউন্ড, যার জন্ম হচ্ছে 1885 এ, মৃত্যু হচ্ছে 1972। তিনি বেসিক্যালি একজন আমেরিকান পোয়েট এবং টিএস এলিয়টের একজন ফ্রেন্ড, এবং টিএস এলিয়টের ম্যাক্সিমাম কবিতাগুলোকে যদি কেউ এডিট করে থাকেন, যদি কেউ এডিটর হয়ে থাকেন বা যদি কেউ প্রুফ রিডিং করে থাকেন, সেটা হচ্ছে কিন্তু এজরা পাউন্ড। এজরা পাউন্ড টিএস এলিয়টের প্রায় সমস্ত কবিতাকেই এডিট করেছিলেন। তা দেখো তিনি একটা পার্টিকুলার গ্রুপের সাথে যুক্ত, যে গ্রুপটাকে বলা হয় ইমাজিস্ট, ইমাজিস্ট গ্রুপ। এবং তিনি এই ইমাজিস্ট গ্রুপের সাথে যুক্ত হয়ে এই যে ইমাজিজমের ডেভেলপমেন্টের জন্য তিনি কিন্তু বিশাল পরিমাণে কাজ করেছেন। তা দেখো তার এই যে ইমাজিজম, এই ইমাজিজম জিনিসটা কি বেসিক্যালি, এই ইমাজিজমটা একটা মুভমেন্ট যেটা ক্লাসিক্যাল চাইনিজ এবং জাপানিজ পোয়েট্রি, যাকে হাইকু পোয়েট্রি বলা হচ্ছে, এই হাইকু পোয়েট্রি বা চাইনিজ এবং জাপানিজ পোয়েট্রি, এই চাইনিজ এবং জাপানিজ পোয়েট্রির একটা ফর্মই হচ্ছে ইমাজিজম। এই ইমাজিস্ট মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড কে আমাদের এজরা পাউন্ড। তার ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো কি, তার প্রথম ইম্পর্টেন্ট ওয়ার্কে আমরা পাচ্ছি দেখো রিপোস্টেস, যেটা পাবলিশড হচ্ছে 1912 এ। এই রিপোস্টেসে আমরা কি পাই, 25টা কবিতা পাই। এই রিপোস্টেসে আমরা কি পাই, 25টা কবিতা খুঁজে পাই। এবং এই রিপোস্টেস বইটিতে আমরা খুঁজে পাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা বিখ্যাত কবিতা যার নাম হচ্ছে দ্য সি ফেরার। এই সি ফেরার কবিতার ইন্টারপ্রিটেশন খুঁজে পাই আমরা কোথায়, রিপোস্টেসে। তা দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এজরা পাউন্ড তার কোন বইটিতে ওল্ড ইংলিশ পিরিয়ডের যে সি ফেরার কবিতাটাই আছে তাকে নিয়ে অ্যানালাইসিস করেছেন, তার নাম হচ্ছে দ্য রিপোস্টেস, যেটা 1912 এ পাবলিশড হচ্ছে। এজরা পাউন্ডের নেক্সট রাইটিং দেখি আমরা। নেক্সট রাইটিং এ দেখো পাচ্ছি আমরা হিউ সেলওয়ান মলবেরি। এই হিউ সেলিভান মোবারলি, এটা 1920 তে পাবলিশড হচ্ছে। তাহলে হিউ সেলিভান মোবারলি 1920 তে পাবলিশড হচ্ছে। এই যে সেলওয়ান নামটা, এই সেলওয়ান নামটা কোথায় পেয়েছে, এই সেলওয়ান নামটা পেয়েছে রাইমার ক্লাব, রাইমার্স ক্লাব বলে একটা ক্লাব ছিল তখনকার দিনে, সেই পিরিয়ডে। তো সেই ক্লাবের একজন মেম্বার ছিল, তার নাম হচ্ছে সিলভান ইমেজ। এই সিলভান ইমেজ এনার উপর বেস করে হিউ সিলভান নামটা তিনি কিন্তু পেয়েছেন। এবং এই যে হিউ সিলভান মোভারলি, এখানে আমরা বেসিক্যালি একটা রিমিনেশন খুঁজে পাই, একটা মিল খুঁজে পাই। কিসের সাথে মিল খুঁজে পাই, টিএস এলিয়টের একটা বিখ্যাত কবিতা দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড টুফক, সেখানে যেমন টুফকের ক্যারেক্টারটাকে তুলে ধরেছেন টিএস এলিয়ট, এখানেও কিন্তু আমাদের এজরা পাউন্ড হিউ সিলভান মোভারলি এর ক্যারেক্টারটাকে তুলে ধরেছেন তার এর কবিতাতে। তাহলে এই দুটোর মধ্যে একটা মিল পাওয়া যায়। নেক্সট কি পাই আমরা, দ্য ক্যান্টোস। দ্য ক্যান্টোস বলে একটা তার রাইটিং পাই, যেটা 1917 থেকে 1969 এর মধ্যে বেসিক্যালি লেখা হয়েছিল। এটা বেসিক্যালি একটা আনফিনিশড ওয়ার্ক। এখানে টোটাল 120টা এপিক থাকার কথা ছিল, একটা 120টা সেকশন থাকার কথা ছিল। এটা একটা আনফিনিশড এপিক, আনফিনিশড মডার্ন এপিক। তার মধ্যে 116টা মোটামুটি কমপ্লিট হয়েছে। এবং এই যে ক্যান্টোস, এই ক্যান্টোস গুলো প্রথমে পাবলিশড হয়েছিল 1948। কি নামে পাবলিশড হয়েছিল, দ্য পিসন ক্যান্টোস নামে পাবলিশড হয়েছিল। দ্য পিসন ক্যান্টোস নামে 1948 এ পাবলিশড হয়েছিল। এবং এই ক্যান্টোসের জন্য বা দ্য পিসন ক্যান্টোসের জন্য আমাদের এজরা পাউন্ডকে বলিংগেন প্রাইজ দেওয়া হয়। বলিংগেন প্রাইজ বা বলিংগেন প্রাইজ দেওয়া হয় কাকে, এজরা পাউন্ড। তা দেখো পাউন্ড সম্পর্কে আমরা জেনে গেলাম, পাউন্ডসের ক্যান্টোস জেনে গেলাম, যেটা হচ্ছে একটা
মডার্ন এপিক যেখানে 120 সেকশন থাকার কথা ছিল, তার মধ্যে 116 সেকশন কমপ্লিট হয়েছিল। তো চলো আমরা নেক্সট পোয়েটে চলে যাই। নেক্সট পোয়েটের নাম কি? উইলফ্রেড ওয়েন। ওয়েনের জন্ম কখন? 1893 এবং মৃত্যু হচ্ছে 1918। তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য লিডিং পোয়েটস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এনাকে একজন ওয়ার পোয়েট বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ওয়ার পোয়েট। তিনি তার কবিতাতে পিটি অফ ওয়ার কি দেখিয়েছেন? পিটি অফ ওয়ার, যুদ্ধের যে করুণময় সিচুয়েশন সেটাকে দেখিয়েছেন তার কবিতায়। কে? উইলফ্রেড ওয়েন। তার কবিতায় পিটি অফ ওয়ার দেখতে পাওয়া যায়, PITY, পিটি অফ ওয়ার। দেখো তার বিখ্যাত যে কবিতাগুলো সেগুলো আমরা জেনে নিই। দেখো প্রথমে আমরা জানছি কি, প্রথমে তার বিখ্যাত কবিতা, তার নাম হচ্ছে ডুলস এট ডেকোরাম এস্ট, যেটা পাবলিশড হচ্ছে 1920। এই যে টাইটেলটা ল্যাটিনে লেখা আছে। এই টাইটেলটা কোত্থেকে নেওয়া হয়েছে? হরেসের লেখা একটা ওড 3.2 বা ভেলোর ওড, এখান থেকে নেওয়া হয়েছে। এবং এই টাইটেলটার মানে কি? এই টাইটেলটার মানে হচ্ছে ইট ইজ সুইট অ্যান্ড ফিটিং। তা দেখো উইলফ্রেড ওয়েনের ডুলস এট ডেকোরাম এস্ট পেয়ে গেলাম, 1920 তে পাবলিশড হচ্ছে। হরেসের লেখা ওড 3.2 বা ভেলোর ওড থেকে নেওয়া হয়েছে এবং এর মানে হচ্ছে ইট ইজ সুইট অ্যান্ড ফিটিং। সেকেন্ড কি পাচ্ছি আমরা? ইনসেনসিবিলিটি, যেটা 1918 এ পাবলিশ হচ্ছে। 1918 এ পাবলিশ হচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক, ইম্পর্টেন্ট পোয়েম বাই উইলফ্রেড ওয়েন। নেক্সট কি পাচ্ছি আমরা? থার্ডে অ্যান্থেম ফর ডুমড ইউথ, যেটা 1920 তে পাবলিশ হচ্ছে। এটা একটা ট্র্যাডিশনাল পেট্রার্কান সনেটের মতো লেখা হয়েছে এবং এখানে অক্টেভ এবং সেস্টেট আমরা দেখতে পাই, বাট এখানেও কিন্তু থিম হচ্ছে ওয়ার, দ্য পিটি অফ ওয়ার। তাহলে ওয়েনের আমরা তিনটে পেলাম। আমরা নেক্সট দেখি আমরা কি কি পাচ্ছি। আমরা নেক্সট পাচ্ছি দেখো 4 নম্বরে ফিউটিলিটি। ফিউটিলিটিও একটা বিখ্যাত কবিতা। এই ফিউটিলিটি লেখা হয়েছে কখন? মে 1918 এবং পরবর্তী ক্ষেত্রে এটা পাবলিশড হচ্ছে 153 নম্বর কবিতা হিসাবে, দ্য কমপ্লিট পোয়েমস অ্যান্ড ফ্র্যাগমেন্টস, 1918 এর পাবলিশড। এটা কখন? দ্য কমপ্লিট পোয়েমস অ্যান্ড ফ্র্যাগমেন্টস এ 153 নম্বর কবিতা হিসেবে পাবলিশড হচ্ছে। লেখা হয়েছে কখন? মে 1918। পরবর্তী ক্ষেত্রে জুলাই মাসে পাবলিশড হচ্ছে এটা। আর 5 নম্বরে পাচ্ছি স্ট্রেঞ্জ মিটিং। এই স্ট্রেঞ্জ মিটিং কখন লেখা হয়েছে? স্ট্রেঞ্জ মিটিং লেখা হয়েছে আমাদের ওই 1918 এর সময়ে যখন যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলাকালীন 1918 এ লিখেছেন আমাদের ওয়েন। ওয়েন তো যুদ্ধক্ষেত্রেই মারা যান, তিনি একজন সোলজার ছিলেন প্লাস একজন পোয়েট ছিলেন, তিনি যুদ্ধক্ষেত্রেই মারা যান এবং এটা পাবলিশড হচ্ছে 1918 আফটার হিজ ডে। তিনি মারা যাওয়ার পর 1919 সালে এটা পাবলিশড হচ্ছে ওয়েনের মৃত্যুর পর। এবং এটা লেখা হয়েছে কোন কাপলেটে? এটা যে কাপলেটে লেখা হয়েছে তাকে বলা হচ্ছে প্যারারাইমিং কাপলেট। এই প্যারারাইমিং কাপলেটে আমাদের এই স্ট্রেঞ্জ মিটিং লেখা হয়েছে। আমরা চলো নেক্সট পোয়েটে চলে যাই। নেক্সট পোয়েটে আমরা কাকে পাচ্ছি? সিগফ্রাইড লরেন্স সাসুর, যার জন্ম হচ্ছে কখন? 1886 এবং মৃত্যু হচ্ছে 1967। তিনিও একজন ওয়ার পোয়েট, তিনিও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একজন পোয়েট, তাকে ওয়ার পোয়েট বলা হয়। দেখো বেসিক্যালি তিনি একজন পোয়েট, বাট তিনি কিন্তু বেসিক্যালি ফেমাস হয়েছেন তার প্রোজ ওয়ার্কের জন্য। তার প্রোজ ওয়ার্কের জন্য তিনি ফেমাস হয়েছেন। কোনটার জন্য? তিনি মোস্ট নোটেবল, তার একটা 3 ভলিউম ফিকশনালাইজড অটোবায়োগ্রাফি আছে। তার 3 ভলিউম একটা ফিকশনালাইজড অটোবায়োগ্রাফি আছে, যার 3টে ভলিউম আছে। এটাকে বলা হচ্ছে কি? সেক্সটন ট্রিলজি। এই সেক্সটন ট্রিলজি, এটার জন্য তিনি ফেমাস। এই সেক্সটন ট্রিলজি এর মধ্যে 3টে পিস রয়েছে, 3টে রাইটিং রয়েছে। কি কি? প্রথমটার নাম হচ্ছে মেমোয়ার্স অফ এ ফক্স হান্টিং ম্যান, 1928 এ পাবলিশড হচ্ছে। মেমোয়ার্স অফ এন ইনফ্যান্ট্রি অফিসার, 1930 তে পাবলিশড হচ্ছে। এবং সেক্সটনস প্রোগ্রেস, 1930 তে পাবলিশড হচ্ছে। এই তিনটে কালেকশন, এই তিনটেকে মিলিয়ে তিনি একটা কালেকশন পাবলিশ করছেন, যাকে বলা হচ্ছে ফিকশনালাইজড অটোবায়োগ্রাফি। বেসিক্যালি তিনটের মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট পাওয়া যাচ্ছে। সেটা টোটাল কালেকশনের নাম হচ্ছে কি? শ্রেষ্ঠন ট্রাইলজি। এটার জন্য তিনি কিন্তু ফেমাস হয়েছেন। এই শ্রেষ্ঠন ট্রাইলজির জন্য তিনি ফেমাস হয়েছেন। কে? আমাদের সিগফ্রিড লরেন্স সাসুন। এটা একটা প্রোজ ওয়ার্ক, এটা বেসিক্যালি নভেল। এই তিনটে হচ্ছে নভেল। তিনি বেসিক্যালি পোয়েট, বাট প্রোজ ওয়ার্কের জন্য তিনি ফেমাস। তাহলে বিখ্যাত কবিতাগুলো কি? দ্য পোয়েট অ্যাজ এ হিরো, দ্য ডেথ বেড, মেমোরি, দ্য লাস্ট মিটিং, দ্য হিরো, এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু কবিতা। বাট তিনি ফেমাস হয়ে আছেন তার এই বিখ্যাত যে কালেকশন, যেটা ট্রায়োলজি বলা হচ্ছে আমাদের, তার নাম হচ্ছে আমাদের কি? শ্রেষ্ঠন ট্রায়োলজি। এটার জন্য তিনি কিন্তু ফেমাস হয়ে আছেন। তাহলে আমরা দেখো সাসুনকে পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট কাদেরকে পাবো? আমরা সেসুনকে পেয়ে যাওয়ার পর আমরা নেক্সট চলে যাব দেখো আমাদের ড্রামাটিস্টে। আমরা এই পিরিয়ডের মেজর ড্রামাটিস্ট গুলোকে জেনে নেব। তাহলে এই পিরিয়ডের মেজর ড্রামাটিস্ট আছে আমাদের তিনজন। কে কে?
একজন হচ্ছে সিন অকাসি, একজন হচ্ছে উইলিয়াম সমারসেট মম, একজন হচ্ছে আমাদের জেবি প্রিস্টলি। এই তিনজন ড্রামাটিস্টকে আমরা এরপর দেখে নেব, এনাদের আমরা ইম্পর্টেন্ট ড্রামাগুলোকে এরপর জেনে নেব। তাহলে ড্রামাটিস্টদের মধ্যে প্রথমে আমরা কাকে পাচ্ছি? প্রথমে আমরা পাচ্ছি সিন ওকাসি। দেখো, সিন ওকাসের জন্ম হচ্ছে 1884 এবং মৃত্যু হচ্ছে 1964। তিনি বেসিক্যালি একজন আইরিশ ড্রামাটিস্ট, মানে তিনি আয়ারল্যান্ডের ড্রামাটিস্ট। তার যে বিখ্যাত লেখাগুলো সেগুলো আমরা জেনে নিই কি। তার বিখ্যাত লেখার নাম হচ্ছে জুনো অ্যান্ড দ্য পেকক, যে 1924-এ পাবলিশ হচ্ছে। এটাও বেসিক্যালি একটা ট্রায়োলজির মধ্যে পড়ছে। এটা কি? এটা হচ্ছে তার ট্রায়োলজির সেকেন্ড পার্ট। তার টোটাল ট্রায়োলজির মধ্যে কি কি রয়েছে? তার টোটাল ট্রায়োলজির নাম হচ্ছে ডাবলিন ট্রায়োলজি, এবং এখানে টোটাল 3টে নাটক রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে জুনো অ্যান্ড দ্য পেকক, যেটা 1924-এ পাবলিশ হচ্ছে। এছাড়াও আরো দুটো হলো, একটা হচ্ছে কি দ্য শ্যাডো অফ এ গানম্যান, যেটা 1923-তে পাবলিশ হচ্ছে, এবং আরেকটা হচ্ছে দ্য প্লাউ অ্যান্ড দ্য স্টার্স, যেটা 1926-এ পাবলিশ হচ্ছে। তিনটাকে একত্রিত করে বলা হচ্ছে আমাদের কি ডাবলিন ট্রায়োলজি বলা হচ্ছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দ্য শ্যাডো অফ এ গানম্যান 1923, আর সেকেন্ড হচ্ছে জোনো অ্যান্ড দ্য পেকক, যেটা 1924, আর একটা হচ্ছে দ্য প্লাউ অ্যান্ড দ্য স্টার্স 1926। এই তিনটাকে মিলিয়ে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে একটা টোটাল ডাবলিন ট্রায়োলজি, মানে তিনটে নাটকের অংশ। এবং এই যে নাটকগুলো, এই নাটকগুলো আমরা কি দেখতে পাই? এই নাটকগুলো আমরা দেখতে পাচ্ছি যে আয়ারল্যান্ডের যে ইস্টার রাইজিং 1916-এ যে আয়ারল্যান্ডের ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়েছে, যাকে ইস্টার রাইজিং বলা হয়, সেই ইস্টার রাইজিংকে কিন্তু আমরা খুঁজে পাই এই তিনটে নাটকে। তাহলে দেখো, আমরা সিন অকাসিকে জেনে গেলাম। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট কাকে পাচ্ছি আমরা? দেখো, নেক্সট আমরা ড্রামাটিস্ট পাচ্ছি উইলিয়াম সমারসেট মম। উইলিয়াম সমারসেট মমের জন্ম হচ্ছে 1874 এবং মৃত্যু হচ্ছে 1965। তিনি বেসিক্যালি একজন ফিজিশিয়ান, মানে একজন ডাক্তার। তিনি একজন ফিজিশিয়ান ছিলেন, এবং তিনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে রেড ক্রসের সাথে কাজ করেছেন। আমরা রেড ক্রসের নাম সবাই জানি, এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা রেড ক্রস। সেই রেড ক্রসের সাথে কাজ করেছেন কে? আমাদের উইলিয়াম সমারসেট মম, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। তার বিখ্যাত দুটো নাটকের আমরা নাম জানি। তার প্রথম নাটকের নাম হচ্ছে আ ম্যান অফ অনার, যেটা 1903-তে পাবলিশ হচ্ছে। সেটা হচ্ছে একটা রিয়েলিস্টিক ট্র্যাজেডি। আ ম্যান অফ অনার 1903-তে পাবলিশ হচ্ছে। এটা হচ্ছে তার লেখা একটা রিয়েলিস্টিক ট্র্যাজেডি, মানে এটা হচ্ছে ট্র্যাজিক প্লে। এছাড়াও রয়েছে তার দ্য সার্কেল নামে একটা নাটক, যেটা 1921-এ পাবলিশ হচ্ছে। এটা বেসিক্যালি একটা কমেডি। এটা কোন ধরনের কমেডি? এটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এই কমেডি অফ ম্যানার্স, তোমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর নাম শুনেছো, উইলিয়াম কংগ্রিবের লেখা। ওই উইলিয়াম কংগ্রিবের লেখা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড যেমন কমেডি অফ ম্যানার্স, এটাও কিন্তু একটা কমেডি অফ ম্যানার্স, যেটা 1921-এ পাবলিশ হচ্ছে। তার নাম হচ্ছে দ্য সার্কেল, এবং এটা হচ্ছে আমাদের সমারসেট মমের বেস্ট প্লে। এছাড়াও সমারসেট মম শর্ট স্টোরি এবং নভেল লিখেছেন। তার বিখ্যাত একটা নভেল আছে, সেই নভেলটার নাম হচ্ছে কি দ্য রেজর্স এজ, যেটা 1944-এ পাবলিশ করছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট নভেল। এছাড়াও তার একটা শর্ট স্টোরি আছে যেটা বিখ্যাত, তার নাম হচ্ছে দ্য কাইট। দ্য কাইটটা কখন পাবলিশ হচ্ছে? দ্য কাইট আমাদের সমারসেট মমের লেটার ইয়ারে পাবলিশ হচ্ছে, 1945 বা 5 এরকম টাইমে পাবলিশ হচ্ছে। এবং এটা হচ্ছে তার একটা সাইকোলজিক্যাল শর্ট স্টোরি। এখানে আমরা দেখতে পাবো একটা ক্যারেক্টারকে, যে ক্যারেক্টার ঘুড়ি উড়াতে খুবই পছন্দ করে, এবং ঘুড়ি ওড়ানোর জন্য সে তার ওয়াইফের সাথে ডিভোর্স দিয়ে দিচ্ছে, কারণ তার ওয়াইফ তার ঘুড়ি ভেঙে দিচ্ছে। তার ঘুড়ি ভেঙে দেওয়ার জন্য সে কি করছে, তার ওয়াইফের সাথে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এবং এখানে একটা ইডিপাস কমপ্লেক্স থিওরিকে আমরা কিন্তু খুঁজে পাই দ্য কাইটে। তা দেখো, সমারসেট মমকে আমরা জেনে গেলাম। এরপর সমারসেট মমের পর আমরা নেক্সট ড্রামাটিস্টে চলে যাব। তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে জেবি প্রিস্টলে বা জন বয়েন্টন প্রিস্টলে, যার জন্ম হচ্ছে 1894 এবং মৃত্যু হচ্ছে 1984। তার বিখ্যাত দুটো রাইটিং এর নাম দেখি। একটা হচ্ছে তার নাটক, সেই নাটকের নাম হচ্ছে কি অ্যান ইন্সপেক্টর কলস, যেটা 1945-এ পাবলিশ হয়েছে। এটা একটা 3 অ্যাক্ট ড্রামা। এটার উপর পরবর্তী ক্ষেত্রে একটা সিনেমা হয়, এবং এটার উপর একটা বাংলা সিনেমাও আছে। বাংলা সিনেমার নাম হচ্ছে থানা থেকে আসছি। এটা খুব সুন্দর একটা, মানে মিস্টেরিয়াস, এর মধ্যে একটা সাসপেন্স থ্রিলার রয়েছে। এটা 1945-এ পাবলিশ হচ্ছে অ্যান ইন্সপেক্টর কলস। এছাড়াও তার একটা নভেল রয়েছে, তার নভেলটার পাবলিশ হচ্ছে 1929-এ। সেই নভেলটার নাম হচ্ছে দ্য গুড কম্প্যানিয়ন্স। এটাও তার একটা ইম্পর্টেন্ট নভেল। তাহলে আমরা প্রিস্টলেকে পেয়ে গেলাম। এরপর নেক্সট দেখো আমরা কাদেরকে পাচ্ছি। নেক্সট পাচ্ছি আমরা মিসলেনিয়াস প্রোজ রাইটার্সদের, মানে যারা অনেক রকমের প্রোজ লিখেছেন। তো সেই মিসলেনিয়াস প্রোজ রাইটার্স, তারা বেসিক্যালি সবাই এসেইস্ট। তাদের মধ্যে কে কে রয়েছেন? তাদের মধ্যে চারজন রয়েছেন। একজন হচ্ছে সিগমন্ড ফ্রয়েড,
একজন হচ্ছে আই.এ. রিচার্ডস, একজন হচ্ছে এফ.আর. লেভিস, আর একজন হচ্ছে রবার্ট লিন্ড। তো চলো আমরা এদেরকে এক এক করে জানি। আমরা প্রথমে সিগমন্ড ফ্রয়েডকে জানি। তো দেখো সিগমন্ড ফ্রয়েড, তার জন্ম হচ্ছে 1894, মৃত্যু হচ্ছে 1984। তিনি বেসিক্যালি একজন অস্ট্রিয়ান নিউরোলজিস্ট এবং তিনি ফাউন্ডার অফ সাইকো অ্যানালাইসিস। এই যে আমাদের সাইকো অ্যানালিসিস, আমাদের এই যে ব্রেন কিভাবে কাজ করে, এই যে আমাদের কনসাস, সাবকনসাস এবং আনকনসাস, এই তিনটে মাইন্ডকে নিয়ে অ্যানালাইসিস করছেন কে? আমাদের সিগমন্ড ফ্রয়েড। এবং এই সিগমন্ড ফ্রয়েডের দুটো বিখ্যাত বই আছে। একটা বইয়ের নাম হচ্ছে কি, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, যেটা 1899 এ পাবলিশড হচ্ছে। আর একটা হচ্ছে সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ, যেটা 1901 এ পাবলিশড হচ্ছে। এই দুটো বইতে আমরা সাইকো অ্যানালাইসিস খুঁজে পাই। দেখো সিগমন্ড ফ্রয়েড তিনি একটা বিখ্যাত কমেন্ট করছেন এবং তিনি স্বপ্নকে ডেসক্রাইব করছেন। তিনি স্বপ্নকে ডেসক্রাইব করতে গিয়ে বলছেন, ড্রিম ইজ এ কাইন্ড অফ উইশ ফুলফিলমেন্ট। যে উইশগুলো আমাদের ফুলফিল হয় না, সেগুলো স্বপ্নের মাধ্যমে ফুলফিল হয়। এটা কে বলছেন? সিগমন্ড ফ্রয়েড বলছেন। তিনি একজন বিখ্যাত নিউরোলজিস্ট এবং সাইকো অ্যানালাইসিসের ফাউন্ডার। এছাড়াও তার বিখ্যাত হচ্ছে ইডিপাস কমপ্লেক্স থিওরি। এই ইডিপাস কমপ্লেক্স থিওরি হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের বিখ্যাত একটা থিওরি। সিগমন্ড ফ্রয়েডকে আমরা জেনে গেলাম, তিনি একজন বিখ্যাত এসেইস্ট আমাদের এই ইন্টারওয়ার পিরিয়ডের। এরপর নেক্সট চলে যাই আমরা। নেক্সট আমরা কাকে দেখতে পাচ্ছি? নেক্সট দেখতে পাচ্ছি আমরা আই.এ. রিচার্ডসকে, যার জন্ম হচ্ছে 1893 এবং মৃত্যু হচ্ছে 1979। তিনি বেসিক্যালি একজন লিটারেরি ক্রিটিক এবং রেটোরিশিয়ান। তিনি হচ্ছেন একজন এই পিরিয়ডের লিটারেরি ক্রিটিক এবং রেটোরিশিয়ান। তার দুটো বিখ্যাত রাইটিং আছে। তার প্রথম রাইটিং এর নাম কি? তার প্রথম রাইটিং এর নাম হচ্ছে দ্য মিনিং অফ মিনিং, আ স্টাডি অফ দ্য ইনফ্লুয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ আপন থট অ্যান্ড অফ দ্য সায়েন্স অফ সিম্বলিজম, এটা 1923 তে পাবলিশড। এটা কিন্তু তিনি কোলাবোরেশন করেছেন। কার সাথে কোলাবোরেশন করেছেন? সি.কে. ওগডেন নামে একজন রাইটারের সাথে, একজন ক্রিটিকের সাথে তিনি কোলাবোরেশন করে এটা লিখেছেন, দ্য মিনিং অফ মিনিং। এটা হচ্ছে শর্ট টাইটেল হচ্ছে কি, দ্য মিনিং অফ মিনিং, আর ফুল টাইটেল হচ্ছে বাকিটা। এছাড়াও তার আরো একটা রাইটিং যেটার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন, তার নাম হচ্ছে প্রিন্সিপলস অফ লিটারারি ক্রিটিসিজম, যেটা 1924 এ পাবলিশড হচ্ছে। দেখো আমরা আই.এ. রিচার্ডসকে পেয়ে গেলাম, একজন মিসলেনিয়াস প্রোজ রাইটার্সকে। তখন দেখো চলো আমরা নেক্সট রাইটারে চলে যাই। আমরা নেক্সট কাকে পাচ্ছি? আমরা নেক্সট পাচ্ছি এফ.আর. লেভিস, যার জন্ম হচ্ছে 1895 এবং মৃত্যু হচ্ছে 1978। তিনি একজন ব্রিটিশ লিটারারি ক্রিটিক, তিনি একজন ক্রিটিক, তিনিও ক্রিটিসিজমের উপর তার লেখাগুলো লিখছেন। এবার তার এই যে ক্রিটিসিজম, তার ক্রিটিসিজমকে আমরা বেসিক্যালি চারটে ক্রনোলজিক্যাল স্টেজে ভাগ করতে পারি। তার আমরা চারটে ক্রনোলজিক্যাল স্টেজে তার এই ক্রিটিসিজমের যে ওয়ার্কগুলো সেগুলোকে ভাগ করতে পারি। প্রথম তার ক্রিটিসিজম হচ্ছে পোয়েট্রির ওপর। প্রথম ক্রিটিসিজম হচ্ছে কিসের ওপর? পোয়েট্রির ওপর। এবং সেখানে দুটো এসে আছে, তাদের নাম কি? নিউ বিয়ারিংস ইন ইংলিশ পোয়েট্রি, যেটা 1932 তে পাবলিশড হচ্ছে, এবং আরেকটা হচ্ছে রিভ্যালুয়েশন, যেটা 1936 এ পাবলিশড হচ্ছে। এগুলোতে বেসিক্যালি কি নিয়ে তিনি ডিল করছেন? তিনি এখানে রি এক্সামিনিং করছেন কিসের ওপর? পোয়েট্রি ফ্রম দ্য 17th to 20th সেঞ্চুরি। 17th থেকে 20th সেঞ্চুরির যে সমস্ত কবিতা আছে সেইগুলোকে তিনি কিন্তু এখানে অ্যানালাইসিস করছেন। সেকেন্ড যেটা আমরা ক্রনোলজি, সেখানে আমরা কি পাচ্ছি? সেখানে আমরা পাচ্ছি ফিকশন অ্যান্ড নভেল। নভেল এবং ফিকশনকে আমরা তার সেকেন্ড ক্রনোলজিতে পাচ্ছি। এবং সেখানে তার দুটো বিখ্যাত এসে রয়েছে। কি কি? একটা নাম হচ্ছে দ্য গ্রেট ট্র্যাডিশন, এটা 1948 এ পাবলিশড হচ্ছে, এবং আরেকটা হচ্ছে ডি.এইচ. লরেন্স নভেলিস্ট, যেটা 1955 এ পাবলিশড হচ্ছে। তার সেকেন্ড ক্রনোলজি পেয়ে গেলাম। তার থার্ড ক্রনোলজিতে আমরা কি দেখতে পাই? দেখো থার্ড ক্রনোলজি হচ্ছে তার এডুকেশনাল এবং সোশ্যাল ইস্যুকে নিয়ে। তার থার্ড যে ক্রনোলজি সেটা হচ্ছে এডুকেশনাল এবং সোশ্যাল ইস্যু। আমরা প্রথমেই জানলাম যে তার যে লিটারারি ক্রিটিসিজম তাকে চারটে ক্রনোলজিতে ভাগ করা হয়। তাহলে প্রথম হচ্ছে পোয়েট্রি, সেকেন্ড হচ্ছে নভেল, থার্ড হচ্ছে এডুকেশনাল এবং সোশ্যাল ইস্যু। এবং এখানে তার বিখ্যাত একটা এসে হচ্ছে কি, নর শ্যাল মাই সোল, যেটা 1972 তে পাবলিশ হচ্ছে। আর ফোর্থ হচ্ছে তার যে ক্রিটিক্যাল এসে, সেগুলো কি নিয়ে? ফিলোসফি নিয়ে, বা ফিলোসফিক্যাল ওয়ার্ক বলা হয়ে থাকে এগুলো। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে দেখো দুটো ইম্পর্টেন্ট ওয়ার্কের আমরা নাম পাচ্ছি। একটা নাম হচ্ছে দ্য লিভিং প্রিন্সিপাল, ইংলিশ অ্যাজ এ ডিসিপ্লিন অফ থট, এটা 1975 এ পাবলিশড হচ্ছে। আর এটা হচ্ছে কি, থট, ওয়ার্ডস অ্যান্ড ক্রিয়েটিভিটি, আর্ট অ্যান্ড থট ইন লরেন্স, যেটা 1976 এ পাবলিশড। এই দুটো যে কি নিয়ে? তার ফিলোসফি নিয়ে বা ফিলোসফিক্যাল ওয়ার্ক নিয়ে। তার আমরা চারটে ক্রনোলজি পেয়ে গেলাম। আমরা এখন নেক্সট রাইটারে চলে যাব। নেক্সট আমরা কাকে পাচ্ছি? আমরা রবার্ট লিন্ডকে পাচ্ছি। দেখো রবার্ট লিন্ড বেসিক্যালি একজন আইরিশ রাইটার এবং তিনি একজন আইরিশ ন্যাশনালিস্ট।
ওই যে আইরিশ ন্যাশনালিস্ট মুভমেন্ট, আইরিশ ন্যাশনালিজম যে মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড কে আমাদের এই রবার্ট লিন। তার একটা বিখ্যাত এসে আছে, সেই এসেটার নাম কি? দ্য প্লেজার্স অফ ইগনোরেন্স, যেটা 1921-এ পাবলিশড হচ্ছে। তা দেখো এখানেই বেসিক্যালি আমাদের কি হলো, আমাদের এখানেই এই পিরিয়ডটা টোটালি শেষ হলো। বুঝতেই পারছো এই পিরিয়ডটা একটা টোটাল বড় পিরিয়ড, অনেক বড় পিরিয়ড। আশা করছি সবার এই পিরিয়ডটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে না থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানিও যে স্যার এই জায়গাটা ক্লিয়ার হয়নি। আমি চেষ্টা করব সেই জায়গাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিয়ার করে দেওয়ার। এছাড়াও যারা এই টোটাল ক্লাসটার পিডিএফটা ডাউনলোড করতে চাও তারা কি করবে, তারা আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটাকে ফলো করে টোটাল ক্লাসটার যে ইবুক বা পিডিএফ নোট সেটাকে ডাউনলোড করে নেবে। এছাড়াও আমার যত ক্লাস আছে ইউটিউবে সেই সমস্ত ক্লাসের আমি পিডিএফ বুক বা ইবুক আমি তৈরি করছি এবং সেগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা লিঙ্কটাকে ফলো করে ডাউনলোড করে নিও। তাহলে আশা করছি ক্লাসটা সবারই ক্লিয়ার হয়েছে এবং ক্লাসটা কেমন লেগেছে জানাবে। তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই আনন্দে থাকবে, সবাই হেলদি থাকবে, সবাই স্যানিটাইজ থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।